সবার উপরে শান্তি, রহমত ও নিরাপত্তা বর্ষণ হোক। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আবারও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। খুবই অ্যালার্মিং নিউজ যে গতকালকে প্রায় 500 অর্থাৎ 492 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে আমাদের দেশে, এবং আজকে 434 জনের মতো আক্রান্ত হয়েছে। তার মানে সংখ্যাটি কিন্তু মোটামুটি ভালো, অ্যালার্মিং একটি নিউজ আমাদেরকে এখন দিচ্ছে। তার মানে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখন বাসায় থাকতে খুবই কষ্ট হচ্ছে। আমরা জানি যে বাসায় থাকা এখন আমাদের জন্য খুবই কষ্টজনক। কারণ হলো এরকম আবদ্ধ থাকার অভ্যাস বা হ্যাবিট আমাদের নাই। আমরা কলেজে যাব, পড়াশোনা করব, খেলাধুলা করব, আদার্স কাজ করব, কিন্তু এখন কিন্তু আমাদের বলা যায় অনেকটা বন্দি জীবন। কিন্তু তারপরও এই বন্দি জীবনই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ সোশ্যাল ট্রান্সমিশন অর্থাৎ এই কোভিড-19 কিন্তু এখন ট্রান্সমিশনে চলে আসছে। তাই আমাদের যেভাবেই হোক আমরা বাসায় থাকার চেষ্টা করব, কারণ আমি যাতে ভালো থাকি, আমার পরিবার যাতে ভালো থাকে, এজন্য আমার বাসায় থাকতে হবে। আর সামাজিক দায়বদ্ধতা বা শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। প্রতিদিনই এখন অনলাইন ক্লাসের এখানে সুযোগ আছে। তো তোমরা এখনো যারা আমার এই আজকের ক্লাসটা শেয়ার করোনি, অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু কমেন্ট সেকশনে দেখি যে কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। এমডি ইয়াসিন শেখ, রূপসা কলেজ, খুলনা। ইয়াসিন, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। তারপর হলো তাসনিম সাবা, ধন্যবাদ তোমাকে। অনেকেই আমাদের সাথে জয়েন করেছে আমরা দেখতে পাচ্ছি। তো যারা মাত্র জয়েন করেছো তারা অবশ্যই এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। যারা এখনো আমাদের সাথে জয়েন হতে পারেনি বা ক্লাসটা এখনো আমাদের সাথে কানেক্টেড হতে পারেনি, তোমরা একটু এটা শেয়ার করে দাও। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছে কেমন আছেন স্যার। হ্যাঁ, আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে এবং তোমাদের সামনে আরো একটি ক্লাস নিয়ে আমি হাজির হতে পেরেছি। এর জন্য আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো অনেকেই জয়েন করছে, তো তোমরা একটু কাইন্ডলি তোমাদের এই আজকের ক্লাসটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, ফেসবুক গ্রুপ বা পেজ, ওখানে শেয়ার করে দাও। শেয়ার করার দ্বারা কি হবে, যেসব বন্ধুরা এখনো আমার এই ক্লাসটা কানেক্টেড হতে পারছে না, এই ক্লাসে তারা কানেক্টেড হয়ে যাবে। তো আমি একটু ফর্মালি আমি ক্লাসটা শুরু করি। শাওন জয়েন করেছে ঢাকা থেকে, ধন্যবাদ শাওন। সিয়াম আমাকে জিজ্ঞেস করছে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিয়াম, তুমি ভালো আছো আশা করি। তাহলে আমি এর আগেও এখানে একটি ক্লাস নিয়েছিলাম। আমার নাম তানজিরুল হুসাইন রাব্বি, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে আমি কর্মরত আছি, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। তো আজকে তোমাদের সামনে আমি যে অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি, তোমরা ইতিমধ্যে হয়তো অধ্যায়টা সম্বন্ধে জেনে গেছো যে আমাদের ফিনান্সের তৃতীয় অধ্যায়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে। এটি বলা যায় খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এই অধ্যায়টার নাম টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য। খুবই মানে বলা যায় কি এই ফিনান্সের কোর বলা হয়। এই টাইম ভ্যালু অফ মানি এই অধ্যায়টিকে ফিনান্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা হয়। কেন? কারণ এই চ্যাপ্টারটা আরো কয়েকটা চ্যাপ্টারের সাথে কানেক্টেড বা লিঙ্কড আছে। যেমন কস্ট অফ ক্যাপিটালের সাথে এটার কিছু রিলেভেন্স আছে। আবার সবচেয়ে বেশি জড়িত হলো তোমার টাইম, ওই যে তোমার আছে না ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং, হ্যাঁ, এবং হলো তোমার ওই যে বিনিয়োগ সিদ্ধান্ত, ক্যাপিটাল বাজেটিং এন্ড ইনভেস্টমেন্ট ডিসিশন। ওই মূলধন বাজেটিং অধ্যায়ের সাথে এই অধ্যায়ের সাথে এটার অনেকটা কি আছে, কানেকশন আছে। তার মানে এই অধ্যায়টা যদি আমরা ভালো করে পড়ি, এখানে বেশ কিছু সূত্র আছে, এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আরো কয়েকটা অধ্যায় আমাদের ভালো করে আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমি আবার একটু দেখি যে কারা কারা এখনো আমাদের সাথে কানেক্টেড হয়েছো। আমি এখনই শুরু করে দেবো ক্লাসটা। তাই ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে আবারও অনুরোধ করছি যে যারা এখনো ক্লাসটা শেয়ার করোনি তারা ক্লাসটা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে।
রুহি আমাদের সাথে জয়েন করেছে, ধন্যবাদ রুহি। রেজাউল হক জয়েন করেছে, ধন্যবাদ আপনাকে। অনেকেই জয়েন করেছে। আশিকুর রহমান, কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে। তো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, কারণ এখনই কিন্তু আমি ক্লাসটা শুরু করে দেব। তাহলে আমি একটু ক্লাসটা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটা আমি মূলত দুইটা ভাগে ভাগ করছি। ফার্স্ট যে অংশটা, সেই অংশটা আমি আজকে ইনশাল্লাহ লেকচার দেওয়ার চেষ্টা করব, এবং সেকেন্ড যে পার্ট, যেই পার্টটা আমি ইনশাল্লাহ আরেকটা ক্লাস, বা যদি দুইটা ক্লাসের সম্ভব হয় তাহলে আমি আরো দুইটা ক্লাস ইনশাল্লাহ নেব। আজকের এই ক্লাসে আমি মূলত বেসিক যে থিওরিগুলো বা বেসিক যে ধারণাগুলো, যেই ধারণাগুলো আমাদের গাণিতিক সমস্যা সমাধানে প্রয়োজন হবে, এই অধ্যায় থেকে তোমরা যদি একটু খেয়াল করো যে বিগত বছরে 2019 বা আরো প্রিভিয়াস যে বছরগুলো, এই বছরগুলোতে এই অধ্যায় থেকে কিন্তু দুইটার মতো গাণিতিক সমস্যা এসেছে, দুইটা গাণিতিক সমস্যা এসেছে, প্রায় দুইটা, অনেকগুলো বোর্ডে আসছে। তার মানে এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। এই বেসিক জিনিসগুলোই কিন্তু আমি আজকে ইনশাল্লাহ আই উইল ট্রাই টু ডিসকাস উইথ ইউ, তোমাদের সাথে আজকে আমি এগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং সূত্রর যে অঙ্কগুলো ইনশাল্লাহ সেটা আমি আরেকটা পার্টে নেক্সট উইক আমি চেষ্টা করব সেটা সমাধান করার জন্য, বা সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি মূল কোনো অঙ্ক করাবো না, যদি দুই একটা ছোটখাটো সূত্র, ফর্মুলা এবং অঙ্ক করানোর আমি চেষ্টা করব, কিন্তু এই বেসিকগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। কারণ এই বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে অনেক সময় দেখা যায় ক এবং খ, অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন অ্যান্সার দেওয়ার সময় আমরা অনেক সময় সমস্যায় পড়ি। কারণ আমরা খুব অঙ্ক করি, আমরা এই অধ্যায়ে খুব অঙ্ক করি, গাণিতিক সমস্যা আমরা বেশি সমাধান করি বা বেশি আলোচনা করি। তো বেশি গাণিতিক সমস্যা আলোচনা আমরা করি, সলভ করি, এর ফলে হয় কি, ক এবং খ অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আমরা লিখতে পারি না। আচ্ছা, আমি আরেকটু একটু বলি, আমার একটা সীমাবদ্ধতা আজকে একটু বলে যাই। সেটা হলো, আমার কিন্তু যে মাইকটা ছিল, সেই মাইকটা কিন্তু আনফরচুনেটলি মাইকটা আমার নষ্ট হয়ে গেছে। আমার যে একটা মাইক ছিল, তাই হয়তো আমার সাউন্ড একটু আস্তে হতে পারে। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করব, সবাই হেডফোন ইউজ করো, না হলে শব্দ মানে সাউন্ড কিন্তু একটু লো থাকবে, কারণ আমার মাইকটা আজকে নাই, নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমরা এই সীমাবদ্ধতার ভিতরেই চেষ্টা করি যে মিনিমাম ইনপুটে কিভাবে আমরা ম্যাক্সিমাম আউটপুটটা আজকে নিয়ে আসতে পারি। তোমাদের হেল্প দরকার, তোমাদের সাপোর্ট দরকার। আর ক্লাসটা এখনো যারা শেয়ার করো নাই, অবশ্যই ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে যে কথা বলতেছিলাম, যে ক এবং খ, আমার যে ক্লাসটা, এই ক্লাসটা থেকে তোমরা ক এবং খ এর উত্তর ভালো করে দিতে পারবা। আর সূত্র নিয়ে আলোচনা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তাহলে আমি একটু শুরু করি বন্ধুরা। আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হলো অর্থের সময়মূল্যর ধারণা। অর্থের সময়মূল্য জিনিসটা কি? বন্ধুরা খেয়াল করো, আমার হাতে একটি টাকার নোট, এটা হলো 10 টাকার একটি নোট। কেন এই নোটটা আমি আজকে নিয়ে আসলাম? খেয়াল করো যে আর কয়দিন পর হলো আমাদের পবিত্র রমজান মাস আসবে, এবং 30টা রমজান শেষ হওয়ার পর আমাদের যারা মুসলমান ধর্মাবলম্বী আছে, আমাদের জন্য খুবই একটি আনন্দের দিন আসে, ঈদের দিন। আমরা একটু পিছনে ফিরে যাই, আজ থেকে 10 বছর পিছনে ফিরে যাই। তাহলে ছোটবেলায় যখন ঈদ হইতো, ঈদের দিনে আমাদের কোন কাজটা সবচেয়ে বেশি হতো, বা ঈদ শব্দটা শোনা মাত্রই আমাদের মাথায় সবচেয়ে আগে কোন জিনিসটা মাথায় আসে? আমার মনে হয় তোমরা সঠিক উত্তর দিয়েছো, যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হলো ঈদের সালামি। তো আমার জীবনে একটি ঘটনা আমি শেয়ার করি। আমরা যখন ছোট ছিলাম, তোমরা ফিরে যাও পিছনে, অতীতে ফিরে যাও 10 বছর আগে, যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা যখন সালাম করতাম ঈদের সালামি হিসাবে, আমি যখন ছোট ছিলাম তখন এই 10 টাকা আমরা এভারেজে, মানে কমন, এই 10 টাকা আমরা পাবই, অর্থাৎ সালাম দেওয়ার সাথে সাথে আমরা 10 টাকা পাইতাম।
এই 10 টাকা নিয়ে তখন আমরা কি করতাম, আমি আমার লাইফের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতেছি। 10 টাকা পাওয়ার সাথে সাথে এলাকায় তখন আমাদের যে এলাকাটা ছিল ওই এলাকায় তখন বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যেত। আমার মনে আছে তখন ছোট একটা পিস্তলের মতো কিনতে পাওয়া যেত। ওই পিস্তলটার দাম ছিল 5 টাকা, ছোট্ট একটা পিস্তল। ওই পিস্তলটা আমরা বন্ধু বান্ধব যারা আছে দোকানে চলে যাইতাম এবং 5 টাকা দিয়ে ওই পিস্তলটা কিনতাম। আর পিস্তলে কার্টিস পাওয়া যেত, যেটাকে আমরা কার্টিস বলতাম, ছোট ছোট কার্টিস পাওয়া যেত, 2 টাকা দামের কার্টিস। তো এই কার্টিসটা আমরা কি করতাম, 2 টাকা দিয়ে কিনতাম। তার মানে 60 টাকা দিয়ে আমাদের একটা পিস্তল এবং কার্টিস কেনা হয়ে যেত। হয়তো তোমরা এরকম করছো কিনা জানি না। এরপরও আমাদের পকেটে 3 টাকা থাকতো। এখন আমি যদি বলি আজকে 2020 সালে 10 টাকা যদি সালামি দেওয়া হয়, এই 10 টাকা সালামি দিয়ে আমি 10 বা 12 বছর আগে যেই পিস্তল এবং কার্টিস কিনছিলাম ঈদের দিনে, আজকে সেটা কিনতে পাওয়া যাবে? অবশ্যই আজকে এই 10 টাকা দিয়ে সেই সমস্ত জিনিস কিনতে পাওয়া যাবে না। কিনতে তো পাওয়া যাবেই না, উল্টো তুমি বলবা যে স্যার আপনি যে দোকান থেকে এই 10 টাকা দিয়ে কার্টিস এবং যে বারুদ কিনছিলেন ওই দোকান পর্যন্ত যেতে হলে রিক্সা ভাড়াই 10 টাকা চলে যাবে। যেই 10 টাকা দিয়ে অতীতে আমরা অনেক কিছু কিনতে পারছিলাম, আজকে সেই 10 টাকা শুধু রিক্সা ভাড়াই যাবে দোকান পর্যন্ত যাইতে। তার মানে হোয়াট ডাজ ইট মিন? এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে ভ্যালু অফ মানি ইজ ডিক্রিজিং, অর্থাৎ অর্থের মূল্যটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। কিভাবে হ্রাস পাচ্ছে? উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে সাথে ভ্যালু অফ মানি ইজ ডিক্রিজিং, অর্থাৎ সময় যত যাচ্ছে অর্থের মূল্য, টাকা পয়সার মূল্য, ভ্যালু অফ টাকা পয়সা, ভ্যালু অফ নোটস, ভ্যালু অফ মানি ইজ গ্রাজুয়ালি ডিক্রিজিং। যেই জিনিস আমরা ঈদের দিন 10 বছর আগে কিনতে পারতাম 10 টাকা দিয়ে, আজকে সেই জিনিস আমরা 10 টাকা দিয়ে কিনতে পারবো না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তার মানে এই টাকার মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে সময়ের সাথে সাথে। আর এইটাই হলো অর্থের সময় মূল্য। তার মানে বন্ধুরা আমরা বলতে পারি অর্থের সময় মূল্য কি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন। ভ্যালু অফ মানি ইজ চেঞ্জিং উইথ দ্য চেঞ্জ অফ টাইম। সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য বলা হয়। খেয়াল করো, আজকে যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনতে পারবো, ইন দ্য ফিউচার, ইন দ্য কামিং ফিউচার, I will not be able to purchase the same things at 100 টাকা। অর্থাৎ যে জিনিসটা আজকে আমি 100 টাকা দিয়ে কিনতে পারতেছি, after 10 years I will not be able to purchase the same product at টাকা 100। তাহলে এই যে সময় যত যাচ্ছে অর্থের মূল্য হ্রাস পাচ্ছে, অর্থের মূল্যের পরিবর্তন ঘটছে, এটাই হলো অর্থের সময় মূল্য। তাহলে বন্ধুরা আমি আবার একটু দেখি যে তোমরা এই, আমি তো ক্লাসটা মাত্র শুরু করলাম, তোমরা আমাদের সাথে কারা কারা আছো, কারা কারা দেখতেছো একটু দেখি। জান্নাতুল রাইসা প্রশ্ন করেছো এবং ফয়সাল আহমেদ ফাইন উত্তর দিয়েছো, ধন্যবাদ। তোমরা নিজেরাই প্রশ্ন করছো, নিজেরাই উত্তর দিচ্ছ, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার ক্লাসটা তোমাদের খুব ভালো লাগছে। অনেকে আমাদের সাথে জয়েন করেছে, আরো অনেকে জয়েন করেছে আমাদের সাথে। ফয়সাল আহমেদ ফাহিম জয়েন করেছে, ধন্যবাদ ফয়সাল আহমেদ ফাহিম। জান্নাতুল রাইসা জয়েন করেছে, ধন্যবাদ জান্নাতুল রাইসা। অনেকে আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে জয়েন করে ফেলেছো ক্লাসে। তোমরা এখনো যারা ক্লাসটা শেয়ার করোনি, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। যারা এখনো আমাদের এই ক্লাসটা শেয়ার করোনি, তোমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করো। ইংলিশ ক্লাব সে বলেছে সাউন্ড ক্লিয়ার আছে, ধন্যবাদ। আমি সাউন্ডটা নিয়ে আজকে একটু বড় প্রবলেমে ছিলাম, কারণ আমার মাইকটা আনফরচুনেটলি নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি একটু দ্বিধায় ছিলাম
যে সাউন্ড প্রবলেম আমাকে ডিস্টার্ব করে কিনা। আলহামদুলিল্লাহ সাউন্ড প্রবলেম ডিস্টার্ব করতেছে না, এটা শুনে আমার খুব ভালো লাগছে। আমি এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তাহলে বন্ধুরা আমি আর একটু সামনে যাব। অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। যারা এখনো আমাদের ক্লাসটা শেয়ার করনি তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। এখনো যারা ক্লাসটা শেয়ার করনি ক্লাসটা শেয়ার করে দাও। বন্ধুরা এখন আমাদের প্রশ্ন হলো যে অর্থের সময় অগ্রাধিকারের কারণ কি? কেন আমরা অর্থের এই সময়কে অর্থাৎ ভ্যালু অফ টাইম শুড বি প্রিফার্ড, অর্থাৎ এই অর্থের সময় মূল্য বা অর্থের যে সময় অগ্রাধিকার সেটা কেন আমরা গুরুত্ব দেব? আমাদের গুরুত্ব দেওয়ার কারণ কি? কেন আমরা গুরুত্ব দেব? এটা গুরুত্ব দিয়ে আমাদের কি হবে? অর্থের সময় অগ্রাধিকারের কারণ বা গুরুত্ব, অবশ্যই আমরা যে অর্থের সময় মূল্য, অর্থের যে একটা মূল্য আছে টাইম ভ্যালু, এটা অবশ্যই আমাদেরকে ভালো করে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এর কিছু কারণ আছে। প্রথম কারণটা হলো অনিশ্চয়তা, আনসার্টেনিটি। খেয়াল করো, ভবিষ্যৎ সবসময়ের জন্য কি বন্ধুরা অনিশ্চিত। ভবিষ্যৎ কখনো কারো নিশ্চিত না। এই অনিশ্চয়তার কারণে আমরা সব সময় আজকের টাকাকে বেশি প্রেফার দেব। we have already known that the present value is more preferable, অর্থাৎ আজকের যে মূল্যটা, টাকার আজকের যে মূল্যটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানি রিসিভ টুডে ইজ মোর ভ্যালুয়েবল দ্যান দ্য মানি রিসিভ এট দ্য ফিউচার টাইম। মানি রিসিভ 1 টাকা টুডে ইজ মোর ভ্যালুয়েবল বিকজ ফিউচার ইজ আনসার্টেন, অর্থাৎ ভবিষ্যৎ অনিশ্চিত। ভবিষ্যৎ সম্বন্ধে আমরা নিশ্চিত না। যেমন এখন দেখো কি হচ্ছে, করোনা ভাইরাস। ধরো এখন যদি করোনা ভাইরাস না থাকতো আর তুমি যদি জানতা যে ভবিষ্যতে করোনা ভাইরাস হতে পারে, তাহলে তোমার ভিতরে একটা কি কাজ করতো? অনিশ্চয়তা কাজ করতো না? তার মানে তুমি ওই ভবিষ্যতের চেয়ে আজকের টাকা কি বেশি গুরুত্ব দেবে। অনিশ্চয়তার কারণে সব সময় মানুষ বর্তমানের যে টাকা, আজকের 1 টাকাকে বেশি গুরুত্ব দেয়। ভোগ অগ্রাধিকার, আমরা বলেছি যে ভবিষ্যৎ আমাদের অনিশ্চিত। তার মানে ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, আমরা ভবিষ্যতের চেয়ে আজকের ভোগ অগ্রাধিকার বেশি আমরা গুরুত্ব দেব। কেন? ধরো তোমাকে বলা হলো যে তুমি কি আজকে একটা ল্যাপটপ কিনবা না 10 বছর পরে একটা ল্যাপটপ কিনবা, তাহলে তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যৎ তো অনিশ্চিত, ভবিষ্যতে আমার সমস্যা হতে পারে, মানুষের পঙ্গুত্ব হতে পারে, মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তার মানে আমি ভবিষ্যতে আমার দরকার নেই, আমার আজকেই দরকার, আজকেই আমার এই টাকাটা গ্রহণ করা উচিত। তার মানে ভোগ অগ্রাধিকার অনেকে আছে, দেখা যায়, খেয়াল করো, অনেকে ভালো খাইতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু 50 বছর পর, মানে যার বয়স 50 বছরে চলে আসছে, সে কি যুবক বয়সের মতো ভালো খাওয়া দাওয়া করতে পারবে? অবশ্যই পারবে না। আজকে আমি যদি চিন্তা করি যে আজকে আমি যে জিনিসটা কনজিউম করতে পারবো, আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স আই উইল নট বি এবল টু কনজিউম অ্যাজ লাইক টুডে। আজকের মতো আমি 20 বছর পরে একইভাবে কনজিউম করতে পারবো না। আমার রোগ হতে পারে, বিভিন্ন, যেমন ডায়াবেটিস হতে পারে, আলসার হতে পারে, বিভিন্ন ধরনের রোগ হতে পারে। ওই ভোগ অগ্রাধিকারের কারণে মানুষ আজকের টাকাকে বেশি গুরুত্ব দেয়। ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগটা কি? তুমি আজকে যদি বিনিয়োগ করো তাহলে কি হবে? তোমার টাকাটা বাড়তে থাকবে। এখন তোমাকে যদি বলে যে তুমি লটারিতে 40 লাখ টাকা পাইছো, না 1 বছর পরে নেবা, ইউ মাস্ট চুজ টুডে টু রিসিভ দিস মানি টুডে। আজকে তুমি টাকাটা নেওয়ার জন্য চেষ্টা করবা, কারণ তুমি জানো
এই 40 লাখ টাকা তুমি যদি ব্যাংকে রাখো তাহলে 1 বছর পর টাকার পরিমাণ মুনাফা সহ বেড়ে যাবে। তার মানে বিনিয়োগের একটা সুযোগ আছে। বিনিয়োগের সুযোগের কারণে মানুষ আজকের টাকাকে বেশি গুরুত্ব দেয় ভবিষ্যতের টাকার চেয়ে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি হলো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। মাঝে মাঝে দেখা যায় না, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, বিভিন্ন জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায় না, এই যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। তোমার কাছে টাকা আছে কিন্তু দ্রব্যের প্রচুর দাম, সবার কাছে টাকা আছে কিন্তু দ্রব্যের অনেক দাম, অর্থাৎ যে পরিমাণ তোমার মানি সাপ্লাই আছে সে পরিমাণ প্রোডাক্টের সাপ্লাই নাই। এই কারণে দ্রব্যের দাম হু হু করে বেড়ে গেছে, প্রাইস হাইক আমরা যেটাকে বলি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং এর ফলে কি হয়েছে, তোমার পারচেজিং পাওয়ার হ্রাস পাইছে, মানে তোমার অর্থের মূল্যটা হ্রাস পায়, তোমার ক্রয় ক্ষমতা হ্রাস পায়, তুমি সেরকম ইচ্ছা মতো কিনতে পারো না, মানির কোনো ভ্যালু থাকে না। এই মুদ্রাস্ফীতি সিচুয়েশন যখন হয় তখন মানুষের টাকা থাকলেও সেই টাকার অত দাম থাকে না, কারণ সে তার ইচ্ছা মতো জিনিস কিনতে পারে না। যেমন জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখো আজকে ইনফ্লেশন হচ্ছে, প্রচুর বস্তা ভরে ভরে তারা টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু পলিথিনের মতো ছোট ছোট ইসে তারা টাকা নিয়ে আসতে, খাবার নিয়ে আসতেছে। অনেক হিউজ পরিমাণ মানি নিয়ে যাচ্ছে কিন্তু খাবার নিয়ে আসতেছে অল্প পরিমাণ। ওইসব দেশে টাকার কোনো মূল্য নাই, অর্থাৎ ওইসব দেশে মুদ্রাস্ফীতি চলতেছে। তার মানে তুমি এই মুদ্রাস্ফীতির কারণে ভবিষ্যতে, তোমরা জানো যে কোনো দেশেই আস্তে আস্তে মুদ্রাস্ফীতি বাড়ে। এই মুদ্রাস্ফীতির কারণে সবাই আমরা চেষ্টা করি যে বর্তমান টাকাকে বেশি প্রেফার করা, আজকের টাকাকে আমরা বেশি প্রেফার করি। তার মানে এই অর্থের সময় মূল্য, বন্ধুরা খেয়াল করো, এই অর্থের সময় মূল্য ধারণা আমাদের কেন দরকার জানা, তারপর অর্থের সময় প্রিফারেন্স, অগ্রাধিকার আমরা কেন দেব, এই সমস্ত কারণে আমরা বলবো যে অর্থের সময় মূল্যের একটা গুরুত্ব আছে। আজকের টাকা সবচেয়ে বেশি মূল্যবান ভবিষ্যতের টাকার চেয়ে। এখন আমরা দেখব সময় রেখা। বন্ধুরা খেয়াল করো, অর্থের সময় মূল্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো সময়। অর্থের সময় মূল্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। আমাদের এই দুইটা টপিক হয়ে গেছে, এখন আমরা এই টপিকে আসি। সময়, সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ অর্থের সময় মূল্যের ক্ষেত্রে দুটা টাইম আমাদের মাথায় আসে, একটা হলো প্রেজেন্ট ভ্যালু, আজকের মূল্য, আর একটা হলো ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। তো সময়ের এই বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকেই সময় রেখা বলা হয়। যেমন এখানে আমি একটা সময় রেখা আঁকছি, দেখো একটা হলো জিরো, মানে যেখানে তুমি শুরু করলা, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, ইয়ার 5। ধরো you invest some money today in bank, so after 5 years you expect to get a lump sum of money and that money will be called future value. আর তুমি যে আজকে যে মানিটা ইনভেস্ট করছো সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু। তাহলে এই সময়কে, সময়ের দেখো বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আমরা যে রেখার মাধ্যমে দেখাইছি, এই রেখা কি বলা হয়, অর্থের সময় রেখা। বা এই জিনিসটা আমাদের এই জন্য জানা দরকার যে সময় রেখা যদি আমরা না জানি তাহলে কিন্তু বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের ভিতরে যে রিলেশন, সেই রিলেশনটা আমরা রিয়েলাইজ করতে পারবো না। এখন আমাদের জানতে হবে যে বর্তমান মূল্য কাকে বলে। হ্যাঁ, বর্তমান মূল্যটা কি, কারণ এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হলো বর্তমান মূল্য, বর্তমান মূল্য, আর একটা হলো ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য যাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্যকে আমরা কি বলি, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টুডেজ ভ্যালু অফ মানি, আমার কাছে আজকে টাকা আছে, এটাই হলো আমার আজকের প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্য টাকার আজকের মূল্যকে বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে যে টাকাটা তুমি পাবে সেটা আজকের মূল্যকে বলা হয় বর্তমান মূল্য। যেমন তোমাকে ব্যাংক অফার করলো যে 10 বছর পর আমরা আপনাকে 1 লাখ টাকা দেব, এই জন্য আপনাকে আজকে আমাদের ব্যাংকে 60,000 টাকা রাখতে হবে। তাহলে এই যে ভবিষ্যতে যে টাকাটা পাবা সেই টাকার আজকের জন্য তোমাকে কত রাখতে হচ্ছে, 60,000 টাকা। এই টাকাকেই বলা হয় বর্তমান। অথবা আমরা বলতে পারি বর্তমান মূল্য হলো সুদের হারে বাট্টাকৃত ভবিষ্যৎ অর্থের চলতি মূল্য। সুদের হারে বাট্টাকৃত ভবিষ্যৎ অর্থের চলতি মূল্য। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডিসকাউন্টিং, ডিসকাউন্টিং
ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং ডিসকাউন্টিং শব্দটার অর্থ হলো বাট্টাকরণ, অর্থাৎ the process by which we get present value is called discounting। মানে এই ডিসকাউন্টিং এর বাংলা হলো বাট্টাকরণ। বর্তমান মূল্য যে প্রক্রিয়ায় নির্ণয় করা হয় সেই প্রসেস বা প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ বা ডিসকাউন্টিং। তাহলে বর্তমান মূল্য বের করার উপায় হলো বাট্টাকরণ, বা ভবিষ্যৎ মূল্যকে বাট্টা করে আজকে যে মূল্যটা আমরা পাই তাকেই বলা হয় বর্তমান মূল্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যৎ মূল্যকে বলা হয় ফিউচার ভ্যালু। ভবিষ্যৎ মূল্যকে বলা হয় ফিউচার ভ্যালু। এটার আরো একটা নাম আছে টার্মিনাল ভ্যালু, টিভি। টার্মিনাল ভ্যালু মানে প্রান্তীয় মূল্য বা শেষ মূল্য, ভবিষ্যৎ মূল্য, যেটাকে এফবি নামেও বলা হয়, আবার যেটাকে টিভি নামেও বলা হতে পারে। এখন এই ভবিষ্যৎ মূল্য দেখো, আমরা এই যে সময় রেখায় কিন্তু দেখাইছি, এটা কিন্তু ভবিষ্যৎ মূল্য আর এটা হলো বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যৎ মূল্যকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে কিভাবে ডিফাইন করব? বর্তমানে বিনিয়োগকৃত অর্থ থেকে ভবিষ্যতে যে অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলা হবে। যেমন একটু আগে কিন্তু আমি একটা উদাহরণ দিয়েছিলাম, না, যে একটা ব্যাংক তোমাকে অফার করেছে যে ব্যাংক তোমাকে 1 লাখ টাকা দেবে। কখন দেবে? 10 বছর পর। এই জন্য তোমাকে আজকে কয় টাকা রাখতে হবে? 60,000 টাকা। তাহলে আজকে তুমি ইনভেস্ট করছো 60,000 টাকা, এটা হলো তোমার বর্তমান মূল্য। আর এইটাই ভবিষ্যতে তুমি কত পাবে? 1 লাখ টাকা। তাহলে এইটাই হলো কি? ভবিষ্যৎ মূল্য। তার মানে আজকে নির্ধারিত টাকা নির্দিষ্ট সুদের হারে কোথাও বিনিয়োগ করা হলে নির্দিষ্ট সময় পরে তা বেড়ে যে পরিমাণ টাকা হবে ওই পরিমাণ টাকা কি আমরা বলবো কি? ভবিষ্যৎ মূল্য। এখন এই ভবিষ্যৎ মূল্যের সাথেও একটা কথা জড়িত আছে যাকে আমরা বলি কম্পাউন্ডিং। ভবিষ্যৎ মূল্যের সাথে যে কথাটা জড়িত তাকে বলা হয় কম্পাউন্ডিং, বাংলায় বলা হয় চক্রবৃদ্ধিকরণ। The process by which we get future value is called compounding. The process by which we get future value is called compounding. অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তাহলে আমরা বর্তমান মূল্যের সাথে জানলাম ডিসকাউন্টিং জড়িত, আর ভবিষ্যৎ মূল্যের সাথে জড়িত কম্পাউন্ডিং। অনেক সময় এখান থেকে ক বা খ অনুধাবন বা জ্ঞানমূলকে প্রশ্ন আসতে পারে যে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য পৃথক করো, তখন কিন্তু তোমরা এগুলো এর সাথে অ্যাটাচ করে দিতে পারো। এখন আমরা দেখব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। চক্রবৃদ্ধি হলো কম্পাউন্ডিং প্রসেস, যেটা চক্রাকারে বাড়তে থাকে। আর সরল সুদ হলো নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে, অর্থাৎ আসল টাকার উপরে তুমি যে টাকা ইনভেস্ট করছো, ব্যাংকে যে টাকা ইনভেস্ট করছো বা যে টাকা তুমি বিনিয়োগ করবা, ওই মূল টাকার উপরে, আসল টাকার উপরে যদি সুদ ফিক্সড হারে থাকে, সুদের যে পার্সেন্ট সেই পার্সেন্টটা যদি ফিক্সড হারে থাকে, এটা প্রতি বছরই ফিক্সড থাকবে, এমন হলে সেখানে সেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তার মানে সরল সুদ হলো যখন শুধু আসল টাকার উপরে সুদ প্রদান করা হয় তখন তাকে সরল সুদ বলে। এবং সরল সুদ নির্ণয় করার সূত্র হলো PIN। তোমরা মাথায় রাখবা পিন, যেমন পিন নাম্বার আমরা পড়ছি না, পিন নাম্বার পড়ছি না, পিন, সেই পিন। এখানে পি হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে হলো আসল টাকা। আই মানে হলো বাট্টার হার বা সুদের হার। আর এন মানে হলো বছর বা সময়। এবং এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু তোমরা ইতিমধ্যে দেখে এসেছো ক্লাস 8-9 কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ বা এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের ক্লাস 8 না 8 এ সম্ভবত 7-8 কিন্তু
ক্লাস 7 বা ক্লাস 8 এই ধরনের অঙ্ক আছে, সরল সুদের অঙ্ক, যেখানে সুদটা সিম্পল ভাবে ধরা হয়, প্রতি বছর ফিক্স। এখানে পি হলো আসল টাকা, আই হলো সুদের হার, এন হলো বছর। কোন কোন বইতে হয়তো অন্যভাবে সূত্রটা লেখা আছে, যেমন পি সি আর, অথবা কোন কোন বইতে হয়তো লেখা আছে পি এন সি, বা বিভিন্ন নামে হয়তো থাকতে পারে, কিন্তু মোরাললেস জিনিসটা সেম। এটা হলো সরল সুদের সূত্র। এখন হলো চক্রবৃদ্ধি সুদটা কি? চক্রবৃদ্ধি সুদ মানে হলো যখন এই সুদ শুধু আসল টাকার উপরে না, সুদ শুধু আসল টাকার উপরে ধরা হবে না, সুদ ধরা হবে বর্ধিত আসল টাকার উপরে। মানে যখন শুধু আসল টাকার উপরে সুদ প্রদান না করে সুদের উপরও যখন সুদ প্রদান করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। অর্থাৎ সুদের উপরেও সুদ ক্যালকুলেট করা হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি সুদ আসল। যেমন প্রথম বছরে তুমি যে ইনভেস্ট করলা, ওই ইনভেস্টের উপরে একটা সুদ আসবে, ওই সুদটা আসলের সাথে যুক্ত হবে, যেটাকে আমরা বলি সুদ আসল। এই সুদ আসলের উপরেও আবার সুদ ধরা হয়, এটাকে বলা হয় কি? চক্রবৃদ্ধি সুদ। তার মানে বর্ধিত আসল, শুধুমাত্র আসল টাকার উপরে সুদ প্রদান না করে সুদের উপরে যখন সুদ প্রদান করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে কি হবে? যুক্ত হয়ে প্রাপ্ত আসলের উপরে যে সুদ নির্ণয় করা হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। আর এটা হলো সরল সুদ, যখন সব সেম থাকে। এখন এই সরল সুদটা সাধারণত কি কি ক্ষেত্রে ধরা হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। খেয়াল করো বন্ধুরা, এই সরল সুদটা সাধারণত ধরা হয় সঞ্চয়পত্রের ক্ষেত্রে, অথবা পোস্ট অফিসে ইনভেস্টকৃত বিনিয়োগে, পোস্ট ডাকঘর সঞ্চয়পত্র বা নরমালি সরকারি যে সঞ্চয়পত্র, এটার উপরই বেসিক্যালি তোমার এই সরল সুদটা ধরা হয়। তাহলে আমরা যদি এখানে একটা সিম্পল একটা অঙ্ক যদি আমরা দেখি, সরল সুদের উপরে অনেক অঙ্ক আছে, আমরা যদি সিম্পল একটা অঙ্ক দেখি, যে তুমি 100, ধরো মনে করো ব্যাংকে তুমি 1000 টাকা বিনিয়োগ করছো। আমি একটা অঙ্ক তোমাদেরকে বই থেকে একটু দেখাই, অনেক অঙ্ক এখান থেকে আছে, তো এটা খুব একটা কঠিন না, আমরা পারবো। ধরো ব্যাংকে তুমি 1000 টাকা জমা রাখছো 5 বছরের জন্য। ব্যাংকে তুমি 1000 টাকা জমা রাখছো 5 বছরের জন্য, এবং ব্যাংক তোমাকে 10% সরল সুদ দেবে। আবার খেয়াল করো, ব্যাংকে তুমি 1000 টাকা জমা রাখছো 5 বছরের জন্য, ব্যাংক তোমাকে 10% সুদ দেবে। এখন যদি আমি প্রশ্ন করি যে এটার সুদের পরিমাণ কত এবং ভবিষ্যৎ মূল্য কত, তাহলে সিম্পল আমরা সূত্র, এখানে আসল টাকা হলো 1000 মানে পি, আই মানে হলো সুদের হার 10%, আর এন মানে হলো বছর। তাহলে 10% কে আমরা লিখতে পারি 0.10। তাহলে দেখো আমাদের কত আসবে? 50 টাকা। তাহলে ভবিষ্যৎ মূল্য কত হবে? আসল প্লাস সুদ 1000 প্লাস 50 সমান সমান 1050 টাকা। নাকি না ভুল করছি? এখানে 500 হবে। আমরা একটু ক্যালকুলেটরটা দেখি, এখানে হবে কত? 500। 1000 গুণ 5 গুণ 0.10, হ্যাঁ 500। তার মানে আমাদের কত হবে? 1500 টাকা। বন্ধুরা খেয়াল করো, এই যে আমরা সূত্রের মাধ্যমে এটা সলভ করলাম, এটা হলো সরল সুদ। এটা কখন হবে? যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে এত % সরল সুদ। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে সুদের হার মানেই সরল সুদ। সঞ্চয়পত্রের ক্ষেত্রে যদি কোনো সুদের হার থাকে, সেই সুদের হারকে আমরা না বলা থাকলেও ওটা আমাদের সরল সুদই হবে। ডাকঘরে যদি তুমি কোনো বিনিয়োগ করো, পোস্ট অফিসে কোনো বিনিয়োগ করো, তখন আমাদের এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করতে হবে। আর চক্রবৃদ্ধি সুদ, এই
চক্রবর্তী সুদ নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, আমাদের মূল সূত্র। আমি কিন্তু আগেই বলছি যে আজকের ক্লাসে আমি মূল কোন সূত্র নিয়ে আলোচনা করব না। টাইম ভ্যালু অফ মানির মূল সূত্র, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু মূল সূত্র আলোচনা করব না। আজকে আমি বেসিক জিনিস টুকিটাকে আলোচনা করব। মূল সূত্র নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে এখনো যারা আমাদের ক্লাসে তোমরা জয়েন করোনি, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আমরা প্রায় আধা ঘন্টা ক্লাস অতিবাহিত করেছি, তো ক্লাসটা তোমরা অনেকেই শেয়ার করছো, অনেকেই এখানে কমেন্টস করছে। এখানে একজন প্রশ্ন করছে, কানিকা কবির ধন্যবাদ তোমাকে, এটা তোমরা রুটিনে পাবে। তাসনিমা সাবা ধন্যবাদ তোমাকে, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। তো আরেকটু আগাই, আর ক্লাসটা সবাই শেয়ার করে দাও। এখন আমরা বৃত্তি বা বার্ষিকী নিয়ে আলোচনা করব। বৃত্তি বা বার্ষিকী, যেটাকে ইংলিশে বলা হয় অ্যানুইটি। বৃত্তি বা বার্ষিকী, যেটাকে ইংলিশে বলা হয় অ্যানুইটি। এই বৃত্তি বা বার্ষিকী এটা কি বোঝানোর আগে আমি একটু বলি যে তোমাদের অনেকের বাবা মা আছে যারা ব্যাংকে ডিপিএস করে। এখানে অনেকের বাবা মা আছে, তোমাদের আত্মীয় স্বজন যারা ব্যাংকে কি করে, ডিপিএস করে, ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস। আচ্ছা, ডিপিএস জিনিসটা কি অনেকে হয়তো জানো, বা অনেকে ডিপিএস এ টাকা রাখছো। ডিপিএস হলো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। যেমন তুমি যদি 500 টাকা ডিপিএস করো, তাহলে কিন্তু 500 টাকাই জমা রাখতে হবে, এবং এখানে সময়টাও কি নির্দিষ্ট। যেমন তুমি 1 মাস মেয়াদি যদি ডিপিএস করো, তাহলে 1 মাস পর পরই কিন্তু তোমাকে 500 টাকা রাখতে হবে। তুমি যদি 2 মাস মেয়াদি ডিপিএস করো, অর্থাৎ 2 মাস পর পর টাকাটা তোমাকে ব্যাংকে রাখতে হবে। তুমি যদি 6 মাস মেয়াদি মানে 6 মাস পর পর ডিপিএস করো, 6 মাস পর পর টাকাটা রাখতে হবে। তার মানে ডিপিএস, অনেকেই হয়তো তোমরা ডিপিএস সম্বন্ধে জানো, এখানে টাকাটা হতে হয় নির্দিষ্ট, অর্থাৎ মানিটা নির্দিষ্ট হয় এবং টাইমটাও কি হয় নির্দিষ্ট। তার মানে আমরা এই বার্ষিকী বলতে পারি একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বলে বার্ষিকী। একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বলা হয় বার্ষিক। অর্থাৎ ক্যাশ ফ্লোটা ক্যাশ ইনফ্লো হতে পারে, ক্যাশ আউটফ্লো হতে পারে। এটা কি হবে? স্পেসিফিক হবে, নির্দিষ্ট হবে, সমান হবে, এবং মানিটাও কি হবে? সমান হবে। তাহলে নির্দিষ্ট সময়ের জন্য সমান নগদ প্রবাহের ধারাকে বলা হয় বৃত্তি বা বার্ষিক। অনেকে আছে কিস্তিতে টাকা নেয়, কিস্তিতে অনেকে আছে, দেখা যায় সমিতিতে কিস্তি করে বা বিভিন্ন লোন প্রদান করে, এরকম সমিতি থেকে কিস্তিতে টাকা নেয়। এই কিস্তি জিনিসটাও কিন্তু সমান। তুমি যদি কিস্তি প্রদান করো 10 টাকা, তোমাকে কিন্তু 10 টাকা করে দিতে হবে। তুমি যদি 2 মাস মেয়াদি 500 টাকার কিস্তি করো, 500 টাকা দিতে হবে 2 মাস পর পর। তুমি যদি 3 মাস মেয়াদি 1000 টাকার কিস্তি করো, 3 মাস পর পরই 1000 টাকা দিতে হবে। তার মানে বৃত্তি বা বার্ষিকীর সাথে কিস্তি শব্দটা জড়িত। এটা আমি যখন সূত্র মাধ্যমে অঙ্ক করাবো তখন বুঝতে পারবো। এখন এই বার্ষিকী আবার দুই ধরনের, একটা হলো সাধারণ বার্ষিকী, আর একটা হলো বকেয়া বা অগ্রিম বার্ষিকী। এই মূল দুই ধরনের বার্ষিকী সাধারণত আমরা দেখে থাকি। একটা হলো সাধারণ বার্ষিকী, আর একটা হলো বকেয়া বা অগ্রিম বার্ষিকী। এই দুই ধরনের বার্ষিকী সাধারণত আমাদের এই বার্ষিকীর ভিতরে থাকে। এখন বন্ধুরা খেয়াল করো, সাধারণ বার্ষিকী, আমি যে কিস্তিটা বললাম, সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে এই কিস্তিটা সাধারণত শেষে থাকে, প্রতি মাসের শেষে, প্রতি বছরের শেষে, এরকম। আর বকেয়া বা অগ্রিম বার্ষিকীর ক্ষেত্রে কিস্তিটা শুরুতে থাকে। সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে কিস্তিটা কি থাকে? শেষে। আর বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে কিস্তিটা সাধারণত কি থাকে? শুরুতে। সাধারণ বার্ষিকী মানে হলো, সমস্যা কি?
ঠিক আছে, মানে বের হয়ে গেছে। ক্লাসটা শেষ করি, পরে এটা ঠিক করব। একটু ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত, মোবাইলটা একটু সমস্যা হয়েছে, একটু ডিস্টার্ব হয়ে গেল, আমি আসলে দুঃখিত। যাই হোক, ক্লাসটা শেষ করি আমরা। তাহলে কি বললাম, সাধারণ বার্ষিকী। সাধারণ বার্ষিকী মানে হলো এখানে সমপরিমাণ নগদ অর্থ নির্দিষ্ট সময়ে শেষে প্রাপ্তি বা প্রদানকে বোঝাবে। আর বকেয়া বা অগ্রিম বার্ষিকী হলো সমপরিমাণ নগদ অর্থ নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি বা প্রদানকে বোঝাবে। সাধারণ বার্ষিকীর ক্ষেত্রে হলো কিস্তিটা হলো শেষে, আর বকেয়া বা অগ্রিম বার্ষিকীর ক্ষেত্রে কিস্তিটা হবে কি শুরুতে। হ্যাঁ, এখন বন্ধুরা খেয়াল করো, এই কিস্তি শেষে থাকলে সাধারণ বার্ষিকী, কিস্তি শুরুতে থাকলে বকেয়া বার্ষিকী, এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, যে টেকনিকটা আমি যখন সূত্র পড়াবো ওই সূত্রের সময় তোমাদেরকে শিখিয়ে দেব। তবে এই দুই ধরনের বার্ষিকী ছাড়াও আরো এক ধরনের বার্ষিকী দেখা যায়, যেটাকে বলা হয় চিরস্থায়ী বার্ষিকী। এই দুই ধরনের বার্ষিকী ছাড়াও আরো এক ধরনের বার্ষিকী দেখা যায়, যেটাকে বলা হয় কি চিরস্থায়ী বার্ষিকী। চিরস্থায়ী বার্ষিকী হলো এখানে নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না, অসীম অসীম মেয়াদের জন্য, তখন এই বার্ষিকীকে আমরা কি বলবো, চিরস্থায়ী বার্ষিকী। তো আমার মোবাইলটা একটু সমস্যা হচ্ছে, আমি একটু দেখি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এটা ডিস্টার্ব হচ্ছে না? আমি দুঃখিত জানাচ্ছি যে আজকে আমার এই যে ট্রাইপডটা হঠাৎ করে ভেঙে যায়, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো খেয়াল করো বন্ধুরা, যে এই দুটো বার্ষিকী ছাড়াও আরো এক ধরনের বার্ষিকী দেখা যায়, যে বার্ষিকীকে আমরা বলছি চিরস্থায়ী বার্ষিকী। চিরস্থায়ী বার্ষিকী মানে হলো যখন নির্দিষ্ট কোনো সময় থাকে না, অসীম সময়ের জন্য এই বার্ষিকী হবে। তো বন্ধুরা একটু খেয়াল করো, এরপরের
যে টপিকটা সেটা হলো নামিক সুদের হার। নামিক সুদের হার, নামিক সুদের হারকে বলা হয় স্বাভাবিক সুদের হার। নামিক সুদের হারের আরেকটা নাম হলো কি? স্বাভাবিক সুদের হার। নামিক সুদের হারকে বলা হয় স্বাভাবিক সুদের হার। অর্থাৎ স্বাভাবিকভাবে ঋণদাতা অর্থাৎ যে ঋণ দেয় এবং ঋণ গ্রহীতা অর্থাৎ যে ঋণটা নেয় তাদের মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক যে সুদের হার, সেই বার্ষিক চুক্তিবদ্ধ সুদের হার কি বলা হয়? নামিক সুদের হার। নামিক সুদের হারটা হলো স্বাভাবিক সুদের হার। অর্থাৎ এখানে আলাদা কোনো শর্ত কন্ডিশন থাকে না, চুক্তিবদ্ধ বার্ষিক সুদের হার। ঋণদাতা ঋণ দিচ্ছে, ঋণ গ্রহীতা ঋণ নিচ্ছে, তাদের ভিতরে বার্ষিক চুক্তিবদ্ধ সুদের হার 10%, 20%, 15%, এই বার্ষিক চুক্তিবদ্ধ সাধারণ বা স্বাভাবিক সুদের হারকে বলা হয় নামিক সুদের হার বা কার্যকরী সুদের হার। নামিক সুদের হার। আর এখন আমরা করব কার্যকরী সুদের হার। কার্যকরী সুদের হারটা মানে হলো প্রকৃত সুদের হার। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, বিশেষ করে গ নাম্বার প্রশ্ন এখান থেকে আসতে পারে। এছাড়া এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে কার্যকরী সুদের হার কাকে বলে। তো এই কার্যকরী সুদের হারের আরেকটা নাম হলো প্রকৃত সুদের হার, যেটাকে আমরা বলি এফেক্টিভ ইন্টারেস্ট রেট। যেটাকে আমরা বলি কি? এফেক্টিভ ইন্টারেস্ট রেট, অথবা কোনো কোনো বইতে হয়তো এটা এভাবে বলা আছে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট বা এফেক্টিভ অ্যানুয়াল রেট। এফেক্টিভ অ্যানুয়াল রেট নামেও বলে, কোনো কোনো বইতে হয়তো আছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এই কার্যকরী সুদের হার মানে হলো তোমার ঋণ গ্রহীতা প্রকৃত পক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে। এবং এই কার্যকরী সুদের হারের সাথে চক্রবৃদ্ধিকরণ জড়িত। কার্যকরী সুদের হারের সাথে কি দরকার, কি জড়িত? চক্রবৃদ্ধিকরণ, যেটাকে আমরা বলছি কম্পাউন্ডিং। বন্ধুরা খেয়াল করো, স্বাভাবিক সুদের হার বা নামিক সুদের হারের সাথে কিন্তু চক্রবৃদ্ধিকরণ জড়িত না, কিন্তু কার্যকরী সুদের হারের সাথে কি এই চক্রবৃদ্ধিকরণ জড়িত। চক্রবৃদ্ধিকরণ মানে হলো যেটা চক্রাকারে বাড়বে। যেমন যদি বলে ত্রৈমাসিক, তাহলে বছরে 4 বার। ত্রৈমাসিক মানে কি? 3 মাস পর পর 4 বার। যদি বলে অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর, তাহলে বছরে মোট কয়বার হলো? 2 বার। যদি বলে মাসিক, তার মানে প্রতি মাসে, তার মানে বছরে কয়বার? 12 বার। অর্থাৎ চক্রবৃদ্ধিকরণ যখন বলবে, এই চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত হলো কার্যকরী সুদের হার। তাহলে কার্যকরী সুদের হার বলতে কি বোঝায়? ঋণ গ্রহীতা প্রকৃত পক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে কার্যকরী সুদের হার বলে। এবং এটার সূত্র হলো 1 + i / m টু দি পাওয়ার m - 1। 1 + i / m টু দি পাওয়ার m - 1। এখানে m মানে হলো চক্রবৃদ্ধি সংখ্যা, এখানে m মানে হলো চক্রবৃদ্ধি সংখ্যা। চক্রবৃদ্ধি সংখ্যা মানে হলো বছরে কয়বার চক্রবৃদ্ধিকরণটা হচ্ছে। যেমন আমি বললাম যদি ত্রৈমাসিক হয়, ত্রৈমাসিক তাহলে বছরে 3 মাস পর পর, তার কয়বার হবে? 4 বার। যদি বলে অর্ধবার্ষিক মানে 6 মাস পর, তাহলে বছরে কয়বার? 2 বার। যদি বলে তোমার এরকম দ্বিমাসিক মানে 2 মাস পর পর, তখন m এর মান কত হবে? 6। যদি বলে মাসিক মানে প্রতি মাসে, তখন m এর মান কত হবে? 12। তাহলে এই কার্যকরী সুদের হারের সূত্রটা আমরা লিখলাম। এখন আমরা একটা সিম্পল একটা অঙ্ক দেখি কার্যকরী সুদের হারের উপরে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা একটা সিম্পল একটা অঙ্ক দেখি, কার্যকরী সুদের হারে একটা সিম্পল অঙ্ক দেখি। ধরো একজন ব্যাংকে 10,000 টাকা জমা রাখছে 10 বছরের জন্য। কোন এক ব্যক্তি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছে 10 বছরের জন্য। সুদের হার যেটা দেওয়া আছে ধরো 12%, কিন্তু সুদটা ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয়। ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয়। তাহলে প্রকৃত সুদের হার কত? প্রকৃত সুদের হার কত? আবারও বলতেছি,
ধরো একজন ব্যক্তি ব্যাংকে 10,000 টাকা জমা রাখছে 10 বছরের জন্য, সুদের হার মানে এটা হলো স্বাভাবিক সুদের হার, এই 12% এটা হলো নামিক সুদের হার, কিন্তু সুদটা ব্যাংক কিভাবে প্রদান করে? ত্রৈমাসিক ভিত্তিতে। এখন ত্রৈমাসিক বলার সাথে সাথে কিন্তু একটা চক্রবৃদ্ধিকরণ সংখ্যা চলে আসে। ত্রৈমাসিক মানে বছরে কয়বার? 4 বার। তাহলে এখন যদি আমরা সলভ করি, m এর মান 4, তাহলে এটা যদি আমরা সলভ করি, এবং বাকি অংশটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলি, বাকি অংশটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 12.55%। 12.55%। আচ্ছা, আর একটা বিষয় তোমরা একটু খেয়াল করবা, এই যে বিশেষ করে ক্যালকুলেটরে আমাদেরকে নরমাল মোডে এনে রাখতে হবে। অনেক সময় এই কার্যকরী সুদের মান tan ইনভার্সের মান চলে আসে, তো এই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেটরটাকে কি করতে হবে? নরমাল মোডের জন্য আমাদের মোট যদি 3 বার বা 5 বার, কোন ক্যালকুলেটরে 3 বার, কোন ক্যালকুলেটরে 5 বার, তাহলে একটা লেখা আসবে নরমালের যে এটা, তাহলে ওখানে নরমালের যে চিহ্নটা, যে সংখ্যা দেওয়া থাকবে, ধরো 3 আছে, 3 দিলাম, পরে 2 1, হ্যাঁ এভাবে দিলাম, তাহলে আমাদের ক্যালকুলেটরটা নরমাল মোডে আসবে। এভাবে নরমাল মোডে না নিলে অনেক সময় কিন্তু এই মানটা সঠিক আসে না। তাহলে এভাবে আমরা কার্যকরী সুদের হার বের করলাম। হ্যাঁ, এভাবে আমরা এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে পরীক্ষায়। তাহলে এখন আমরা দেখব বিধি 72 ও বিধি 69। এখন আমরা দেখব বিধি 72, বিধি 69। বিধি 72 ও বিধি 69 এই দুইটা জিনিস কি? যখন ফিনান্সের যে মূল সূত্রগুলো আমরা জানি, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এগুলো নির্ণয়ের যে মূল সূত্র জানি, এখন যেটা আমরা জানছি, এর আগে কিন্তু এরকম সূত্র ছিল না। যখন সূত্র ছিল না, তখন যারা ব্যাংকে টাকা জমা রাখতো তারা জানতে চাইতো যে এই টাকাটা কবে ডাবল হবে, মানে এই টাকাটা দ্বিগুণ কত হবে। তো সেক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে জমাকৃত অর্থ কত সুদের হারে বা কত সময়ে ডাবল হবে, দ্বিগুণ হবে, সেটা জানার প্রক্রিয়া ছিল বিধি 72। এবং অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত সুদের হারে বা কত সময়ে ডাবল হবে সেটা জানার উপায় ছিল বিধি 69। বিধি 72 হলো বার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, আর বিধি 69 হলো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে টাকাটা কত সুদের হারে বা কত সময় ডাবল হবে। তো এখানে এই বিধি 72টা বের করার ক্ষেত্রে আমরা যদি বিধি 72 এর ক্ষেত্রে সুদের হার জানতে চাই যে কত সুদের হারে বিধি 72 এর মাধ্যমে আমরা টাকাটা ডাবল এটা জানতে পারবো, সেক্ষেত্রে সূত্র ছিল 72 ভাগ সময়। আর যদি আমরা n এর মান জানতে চাইতাম, সময় জানতে চাইতাম, অর্থাৎ বিধি 72 এর মাধ্যমে কত সময়ে আমাদের টাকাটা ডাবল হবে, সেক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে লিখতাম? 72 ভাগ i। অর্থাৎ সুদের হার বের করার ক্ষেত্রে হলো 72 ভাগ সময়, আর সময় বের করার ক্ষেত্রে বা বছর বের করার ক্ষেত্রে 72 ভাগ সুদের হার। এটা কি ক্ষেত্রে? বিধি 72 এর ক্ষেত্রে। হ্যাঁ, বিধি 72 এর ক্ষেত্রে। এখন আমি দেখাবো বিধি 69। বিধি 69টা হলো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে সূত্রটা হলো, আমরা যদি সুদের হার জানতে চাই যে কত সুদের হারে বিধি 69 এর মাধ্যমে আমরা জানতে পারবো বিনিয়োগকৃত অর্থ ডাবল হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হলো 69 ডিভাইড বাই n প্লাস 0.35। আর যদি আমরা জানতে চাই n এর মান, অর্থাৎ কত বছরে বা কত সময়ে বিধি 69 এর মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ ডাবল হবে, সেক্ষেত্রে সূত্র হলো 69 ডিভাইড বাই i প্লাস 0.35। এটা হলো একটা সূত্র,
এই সূত্রের মাধ্যমে আসলে সনাতন পদ্ধতি, এটা কিন্তু একটা বন্ধুরা সনাতন পদ্ধতি, এই সনাতন পদ্ধতির মাধ্যমে আমরা 72 বিধি 69 বিধি এখন আর কি অ্যাপ্লাই হয় না। এটা আগে ছিল, যখন ফিনান্সের এরকম সফিস্টিকেটেড সূত্রগুলো আবিষ্কৃত হয়নি, তখন মানুষ জানতে চাইতো যে বিনিয়োগ করছি কত বছরে ডাবল হবে, কত সুদের হার আপনি দিলে আমার টাকা ডাবল হবে। তো এরকম জানার জন্য এই দুইটা সূত্র আগে ফিনান্সে ব্যবহৃত হতো। তাহলে আমি যদি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন করি, খুবই সহজ একটা প্রশ্ন করি, যে তুমি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলা 8 বছরের জন্য, এখন তুমি জানতে চাচ্ছ যে এই টাকাটা কত সুদের হারে ডাবল হবে। তুমি জমা রাখলা 10,000 টাকা 8 বছরের জন্য, এই 10,000 টাকা 20,000 হবে কত সুদের হারে। তাহলে এখানে আমরা সুদের হার জানতে চাচ্ছি, এটা যদি 72 বিধির মাধ্যমে জানতে চাই, তাহলে আই সমান সমান কি হবে, এন চলে আসবে। এখানে এন এর মান কত, 8, তাহলে রেজাল্ট কত হবে আমাদের 9 বছর, 9%, রেজাল্ট কত হবে 9%। অর্থাৎ এই 10,000 টাকা 20,000 টাকা হতে আমাদের সুদের হার কত লাগবে, 9%। এখন এটা যদি আমরা 69 এই রুলে ফলো করতাম তাহলে কিরকম হইতো, অর্থাৎ রুল 69 বিধি 69 এর মাধ্যমে যদি আমরা এটা সলভ করতাম তাহলে কিরকম হইতো, তাহলে আমাদের রেজাল্টটা কাছাকাছি হতো, পুরো অ্যাকুরেট রেজাল্ট হতো না, আমাদের কাছাকাছি একটা রেজাল্ট আমরা এখানে তখন পেতাম। আট 8.975% বা 8.98% লেখা আছে। তাহলে দেখো এই দুটো রেজাল্ট কিন্তু কাছাকাছি আসছে, একুরেট রেজাল্ট আসে নাই। কেন আসে নাই, কারণ এটা অনেক আগে ব্যবহৃত হইতো, এটা একটা সনাতন পদ্ধতি, একটা ওল্ড মেথড, এই মেথডে কাছাকাছি একটা রেজাল্ট জানা যেত। কিন্তু এখন আমরা যে সূত্রগুলো ইউজ করি, চক্রবৃদ্ধির যে সূত্রগুলো আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো, এই সূত্রের মাধ্যমে এক্সাক্ট ফিগার তুমি জানতে পারবে। তাহলে আমাদের শেষ টপিক, আজকের শেষ টপিক, লোন অ্যামোর্টাইজেশন শিডিউল বা ঋণ পরিশোধ সূচি। ঋণ পরিশোধ সূচি আমাদের আজকের নেক্সট যে লাস্ট যে টপিকটা, সেই টপিকটার নাম হলো লোন পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ তালিকা। এটা হলো কিস্তিতে ঋণ পরিশোধের একটা তালিকা, যেখানে প্রতিটি কিস্তিতে ঋণের সুদ এবং আসল পরিশোধ আলাদাভাবে দেখানো হয়। অর্থাৎ তুমি যে একটা লোন নিলা, ধরো 1 লাখ টাকা লোন নিলা, একটা নির্দিষ্ট সময় থাকবে 5 বছর, এবং আমরা জানি নির্দিষ্ট সময় শেষে আমাদের লোন অ্যামাউন্ট, আমাদের যে দায়, লোন পরিশোধ দায়, এটা 0 হবে। এটা আমরা একটা তালিকার মাধ্যমে দেখাই, যেখানে কিস্তির টাকা দেখানো হয়, একটা কিস্তি দেখানো হয়, কিস্তির ভিতরে আসল কতটুকু পরিশোধ হচ্ছে এবং কতটুকু আমরা সুদ পরিশোধ করছি, সেটা আমাদের এই সূচির মাধ্যমে দেখানো হয়। এটা হলো ঋণ পরিশোধ তালিকা। তাহলে বন্ধুরা আজকে ক্লাসটা আমার একটু ডিস্টার্ব হয়েছিল, আমি আবার বলতেছি, ক্লাসে একটু প্রবলেম হয়েছিল। প্রথমে তো প্রবলেম নিয়ে শুরু করছি ক্লাসটা, কারণ আমার মাইক ছিল না, এরপর ট্রাইপডে একটু প্রবলেম হয়েছে। যাই হোক, আমার মনে হয় এই যত সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার ভিতরেও তোমরা যদি ক্লাসটা আবার নিজেরা লাইভের শেষে আবার একটু ফলো করো ইনশাল্লাহ, তাহলে তোমরা কিছু হলেও উপকৃত হতে পারবা। আর বেসিক যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করলাম, এই বেসিক বিষয়গুলো, এই বেসিক যে টপিকগুলো, এখান থেকে জ্ঞান এবং অনুধাবনের অনেক প্রশ্ন তোমরা সলভ করতে পারবা, এবং গাণিতিক সমস্যার সমাধানে, অঙ্ক করার ক্ষেত্রে সিকিউ প্রশ্ন, সৃজনশীলের এই অঙ্কগুলো সমাধানে এগুলো তোমাদের কাজে লাগবে। আর ইনশাল্লাহ নেক্সট উইকে আমি কিছু ম্যাজিক ফর্মুলা নিয়ে ফিনান্সের টোটাল যে সূত্রগুলো আছে, এককালীন সূত্র, মিশ্র সূত্র, বার্ষিকের সূত্র, এই 3টা সূত্র একেবারে ইজিলি আমি বুঝাই দেবো। ম্যাজিক কিছু ফর্মুলা আছে, ইনশাল্লাহ নেক্সট উইকের ক্লাসটা তোমরা করবা, তাহলে সূত্র যে প্রবলেমগুলো আর তোমাদের সমস্যা ইনশাল্লাহ হবে না। তারা আমাদের সাথেই থেকো, আর ক্লাসটা লাইভ শেষেও তোমরা শেয়ার করতে পারো, লাইভ শেষেও ক্লাসটা তোমরা আবার দেখতে পারো। তোমরা নিরাপদে থাকো, বাসায় থাকো, এবং সৃষ্টিকর্তাকে ডাকো, সৃষ্টিকর্তা যেন আমাদের যত সমস্যা আছে, এই যে বর্তমান যে করোনা যে মহামারী, এটা থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেয়, আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে আগের সেই ক্লাসমুখী, ক্লাসের সেই জীবন, কলেজ আঙিনার সেই
আড্ডা, সেই টিচার স্টুডেন্টের যেই সম্পর্ক, সেই যে একটা মনোমুগ্ধকর শিখন পরিবেশ, সেটা যেন আমরা খুব দ্রুতই ফিরে পাই। এজন্য সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করো। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।